যৌবন। মনে থাকবে তো? আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যতদিন হায়াত রাখো, আজরাইল আসা পর্যন্ত বয়স আমার যাই হোক, আমি যেন বাতিল, তাগুত, কর্তৃত্ববাদী শাসক, অন্যায়, অসত্য, জুলুমের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে আমি যেন লড়াই করার মতো শক্তিশালী থাকতে পারি। এটার নাম হচ্ছে তারুণ্য, এটার নাম হচ্ছে ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। খুলনা মহানগরীর ওয়ার্ডগুলো থেকে যারা আপনারা এসেছেন, নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান করেছেন, আমিও এই আহ্বানটা করি। আর একটা দুইটা কথা আমি বলবো, আহ্বানটা আগে রেখে নিই, আমার সাথে আপনারা কথা দেবেন। আজকের এই সম্মেলনের বার্তা, মেসেজ, আহ্বানটা কি? আহ্বান হচ্ছে এই সমাজে অনেক ব্যাধি, অনেক ক্যান্সার, মরণ ব্যাধি এই সমাজে বাসা বেঁধেছে কিনা বলেন? মাদক, এমন কোন পাড়া নাই যেখানে কোনো মাদকের ব্যবসা আড্ডা নাই। ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এখন তো আলহামদুলিল্লাহ কি বলা যাবে, যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা কি ভাঙতে পারবেন? তারুণ্যের অদম্য শক্তি নিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আড্ডা আমি দেখে খুশি হই। মিডিয়াতে দেখলাম খুলনার কোন কোন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণরাই এখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেছে। তারা মিছিল করতেছে, পুলিশকে সাহায্য করতেছে, র্যালি করতেছে, মাদক ব্যবসায়ীদেরকে থানায় নিয়ে তাদেরকে ধরায় দিচ্ছে। কি আপনারা পারবেন না? নারী ধর্ষণ চলছে, শিশু ধর্ষণ চলছে, লুটপাট, চাঁদাবাজি চলছে। আর এখন সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব নানানটা বিলি হইতেছে না? তো উনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, উনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না। উনাদের দলেরই ভাগ মিটতেছে না। এই নিয়ে ইউনিয়ন অফিস ভাঙচুর, গন্ডগোল, কার্ড বাছাই করার জন্য কমিটি হবে, সেই কমিটিকে যাইতে পারলো আর পারলো না, তা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, গন্ডগোল শুরু হয়েছে। হরতাল, অন্তত 80টা জায়গায় অ্যাটাক শুরু হয়েছে। এইসব অপসংস্কৃতি, রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদেরকে। আর একটা রোগ বেঁধেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক আছে না হাতে? সবার তোমাদের হাতে আছে তো? তোমাদের বললে কি বেজার হও নাকি? তুমি কইলে আমার একটু মনে হয় আরো বেশি আপন, আপনি কইলে দূর দূর মনে হয়, তুমি কইলে মনে হয় আমার ভাই, আমার সন্তান। দেখি মোবাইল উঁচু করো, দি কার কার মোবাইল আছে? সব কটা মোবাইল উঁচু করো। এই এখানে উঠতেছে না কেন? সব দেখেন, সব ওঠাও, 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 ওঠাও। আমি বলি মোবাইলের কোনো দোষ নাই, যন্ত্রের কোনো দোষ আছে? এটা একটা প্রযুক্তি, একটা টেকনোলজি। এটাকে ভালোভাবে চালাইলে চলবে। আবার অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের সর্বনাশা জোয়ার সৃষ্টি করলো এই মোবাইল, এই প্রযুক্তি, এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টুইটার, এই সব কিছু আমাদের চরিত্রকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমি তোমাদের কাছে একটা পরামর্শ দেব, এটা লাগবে। অনেকে পড়াশোনা করে, এখানে অনেক বই পাওয়া যায়, লাইব্রেরিতে চলে যাওয়া যায়, গুগল সার্চ করতে হয়, ফোনে কথা বলতে হয়, নেটে পড়াশোনা করতে হয়। কিন্তু এইখানে সার্চ করতে গেলে যে সমস্ত নানান ধরনের গান, বাজনা, ছবি, কন্টেন্ট, পাক না পাক, এত কিছু, যার দিকে চোখ দেওয়া যায় না। আল্লাহ তাআলা যে হারাম যেসব দৃশ্যের দিকে চোখ দিলে আল্লাহ কবিরা গুনাহ করে, রাসূলের মাধ্যমে আমাদেরকে সাবধান করেছেন। আমরা চরিত্রহীনতা, ধ্বংস জোয়ারে এই প্রযুক্তির কারণে অনেকেই যুবকরা কিন্তু বেশি যাচ্ছে কিনা বলো? যারা ছাত্র, যারা যুবক, রাত্রিবেলায় সবার না, উনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের গণরায় কেন কার্যকর করেন, উনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার।
তো সংবিধানে নাই, তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে সংবিধানে? আছে সংবিধানে যা আছে। 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সালে। তাহলে 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন। 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট পড়ে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই, তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগাল বেস? আপনার লিগাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন, আর একটাকে মানবেন না। আমি বলে থাকি, একই মায়ের পেটে যমজ 2টা সন্তান। অনেক সময় মায়েদের যমজ সন্তান হয় না, তাই একসাথে মা 2টা সন্তান প্রসব করেছে। মা একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে অস্বীকার করে। এ কিরকম মা? এই একই ভোটে 2 রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশনে হয়েছিল ওইটা মানতে হয়। তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না। এটা একেবারে ইম্যাটেরিয়াল। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হ্যাঁ ভোট কি ইগনোর করবেন? আপনি যে হাতে ভোট দিলেন তাইটা না মানার অর্থ হলো আপনি নিজের ভোটকে নিজে অস্বীকার করলেন। তাই দাঁড়ালো না? এটা হচ্ছে রাজনৈতিক সমাজে বাসা বেঁধেছে। এটা আরেকটা সমাজের দুরারোগ্য ব্যাধি, যে ক্ষমতায় গিয়েই জনগণের কাছে দেওয়া অঙ্গীকারকে ভুলে যাওয়া, নিজেদের দ্বিচারিতা, কথা দিয়ে কথা না রাখা। এটাকে আপনি কি বলবেন? আপনি বিরোধী দলকে মুনাফেক বলেন, বলেন না আমি কোথায় কথা দিয়ে কথা রাখিনি, বরং আমরাই কথা দিয়েছিলাম। 70% লোক গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা জীবনের বিনিময় হলেও আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। আমরা আমাদের কথার উপরে ঠিক আছে কিনা বলেন? একবার পারলে বলেন। সরকারি মন্ত্রীদেরকে বলবো যে গণভোট আপনারাই তো দিয়েছেন 70% ভোট, এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশে জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? তাহলে বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোট তো আপনাদের প্রস্তাব ছিল। বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য যে যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন? সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি। তাকে বলেন পার্লামেন্টে। তা কি কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই?
একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন না। এইটা হলো সমাজের আর এক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো ছাত্র দল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তারাই আক্রমণ করেছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে না, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টরি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে, এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে। তা মানবে না, করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকেন সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করে নাই। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাইনি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয় না। আমার যুবক ভাইদের কাছে এই কথা বলে শেষ করতে চাই, আপনারা কি সমাজের রন্ধে রন্ধে জেগে বসা এই ব্যাধি, সমাজ দেহে বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। হ্যাঁ, মানুষের সমাজ 100 ভাগ অপরাধ মুক্ত হয় না। মানুষ তো ফেরেশতা না, নাকি বলেন? একটা মানুষ ভুল করতে পারে, ভুল হলে তার সংশোধন হবে, দল তার প্রতি ব্যবস্থা নেবে। আমাদের সংগঠন আমরা কখনো বলিনি যে আমরা 100 ভাগ ফেরেশতা, আমাদের কোনো ভুল নাই। 2-1টা ভুলের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের একটা ঘটনা ঘটলে যেভাবে ভাইরাল হয়, উনাদের ডেলি 100টা ঘটতেছে, ওটা আর ভাইরাল হয়। কয়না গ্রামে যত দোষ নন্দ ঘোষ। আর বক্তৃতার আমার মনে হয় দরকার নাই, র্যালি করা লাগবে জুমার দিন। আপনারা হয়তো ভাবতে পারেন যে পরার ভাই ধরছে তো আর ছাড়ে না। এই দেখি ছেলেটা কি করে, দেখি যে মুনাজাত করতেছে। তা মুনাজাতের অর্থ পয়লা আমি বুঝতে পারিনি, মানে মোবাইলটা ছুঁয়ে করে ধরলে তো মুনাজাতের মতো দেখা যায়। তোমরা কেউ মুনাজাত করো আমি তা বলতেছি না, মশারির ভিতরে গিয়ে মুনাজাত কেউ করো কি না জানি না। অনেক মায়েরা বাপেরা বলছে যে আমার ছেলেটারে শোয়ার পরে একটু দেখতে যায়, দেখি যে মুনাজাত করতেছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, প্রয়োজন ছাড়া মোবাইলে কোনো আপত্তিকর দৃশ্য, কোনো অশ্লীল নগ্ন ছবি দেখলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা চোখের জেনায় জেনাকার, হারাম এবং পাপিষ্ট হয়ে যাবো। যাবো কিনা বলেন? এই তরুণকে, এই তারুণ্যকে, এই যৌবনকে আমরা যেন গুনার মধ্যে লিপ্ত না করি। এই জন্য ফোনটা ব্যবহার করার আগে আমাদের আমিরে জামাত একটা পরামর্শ দেন। সেটা হচ্ছে যে যখনই তোমার ফোন হাতে থাকে সামনে, ফোনটা ধরার আগে চিন্তা করবা 1 মিনিট, আমি কেন ফোন ধরতেছি? আমি কি কাউকে ফোন করব, না কোনো ইন্টারনেটে বই পড়ে সার্চ করব, না কোনো নিউজ দেখব?
এরকম কোনো ভালো কিছু হলে ধরবা, আর যদি দেখো যে না শুধু ফেসবুক সার্চ করার জন্য দেখছি, তাহলে দেখার দরকার নাই। ধরার আগে 1 মিনিট নিজের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সবাই কি রাজি আছো? প্রয়োজন ছাড়া আমরা মোবাইল ধরবো না, ঠিক আছে? কল আসে রিসিভ করবো। ভাই চরিত্র সব শেষ হয়ে যায়, ঈমান থাকে না। নফসানিয়াত, কুপ্রবৃত্তি মানুষের মধ্যে জাগিয়ে দিচ্ছে এত নোংরা ছবি, গান, বাজনা। না এক জায়গায় বসে ছেলে মেয়ে, বাপ মা, নাতি পুতি, এমন দৃশ্য যা একটা জায়গায় বসে সবাই দেখা। তোমরা কি এটা স্বীকার করো? রাত জাগতেছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে, ছাত্রদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে, শরীরও খারাপ, রেজাল্টও খারাপ। এই মোবাইল আমাদের জাতির সর্বনাশ করছে। এটা হলো খারাপ দিক। তাহলে আমরা খারাপ দিককে পরিহার করব, ভালো দিকটাকে কাজে লাগাবো। সবাই কি রাজি? এটাও আমাদের সমাজের একটা ব্যাধি। সমাজ ধ্বংস করার এই মরণ ব্যাধি, এই ক্যান্সার প্রযুক্তির নামে আমাদের মধ্যে যা এসেছে, তরুণরা যদি এটা থেকে নিজেকে বাঁচাতে পারে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার ব্যাপারে নৈতিক সীমা, একটা মোরাল ব্যারিয়ার দিয়ে আমরা আমাদের এই নৈতিক সীমা যদি রক্ষা করতে পারি, তাহলে এই সমাজকে আমরা ইনশাল্লাহ গড়তে পারবো, আর অপসংস্কৃতিকে আমরা ভাঙতে পারবো। সবাই কি রাজি? আর সমাজে আরো কি রোগ ঢুকেছে? রাজনীতি। যারাই ক্ষমতায় গেলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা তারাই প্রথমে ভঙ্গ করলেন। কি করলেন কিনা বলেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের করি। সরকারি দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এখন যারা আছেন প্রায় বলেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে, এরা মুনাফিকি করতেছে, এরা দেশে অশান্তি তৈরি করতেছে, এরা বিভ্রান্তি ছড়াচ্ছে। কথা বলে না? আমরা বলি নো, একটা প্রমাণ দেন যে আমরা মিথ্যা বলেছি, মুনাফিকি করেছি, বিভ্রান্তি আমরা ছড়াইনি। পরে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সরকারি দলকে আমি বলবো, 12ই ফেব্রুয়ারি 2026 সালে একই দিনে যে গণভোটটা হলো আর জাতীয় ভোটটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে উত্তরবঙ্গ সফরের সময় আপনিই বলেছিলেন, যদিও বলতে দেরি হয়েছিল, কিন্তু বলেছিলেন যে আগামী গণভোটে আপনারা হাতে ভোট দেবেন। কি আপনারা সাক্ষী আছেন কিনা? অনলাইনে আছে। তাহলে আমরা 12 তারিখে টেলিভিশনে দেখছি প্রধানমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন, আইনমন্ত্রী, সিনিয়র নেতারা এখন যারা মন্ত্রী এমপি হয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই যে ওই দিনে 2টা ভোট হয়েছে, একটা ধানের শীষে ওনারা দিয়েছেন আর একটা হাতে দিয়েছেন। কি এটা বিশ্বাস করবো না? করব। এই ভোটের আগে 9 মাস ধরে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 84টি সাংবিধানিক, প্রশাসনিক, জুডিশিয়ারি সংস্কারের জন্য যে প্রস্তাবে একমত হয়ে জুলাই সনদ হলো, তার ভিত্তিতে গণভোট হলো। 84টি সংস্কার প্রস্তাবকে 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে স্থান দিয়ে বলা হলো এই সংস্কারে যারা রাজি থাকবে তারা হাতে ভোট দেবে। প্রধানমন্ত্রী গণভোটে হাতে ভোট দিয়েছেন, এটাই তো আমরা বিশ্বাস করতে চাই। দিয়েছেন না? তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো সব কয়টি সংস্কার প্রস্তাবকে আপনি হা বলেছেন, আপনি মেনে নিয়েছেন। তাহলে আপনি গণভোটের রায় কেন কার্যকর করছেন না? উনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের গণরায় কেন কার্যকর করেন, ওনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার। তো সংবিধানে নাই, তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যা আছে, 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সাল। তাহলে 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ নেবেন,
সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন, 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট পড়ে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই, তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগাল বেস? আপনার লিগাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন, আর একটাকে মানবেন না। আমি বলে থাকি, একই মায়ের পেটে যমজ 2টা সন্তান। অনেক সময় মায়েদের যমজ সন্তান হয় না, তাই একসাথে মা 2টা সন্তান প্রসব করেছে। মা একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে অস্বীকার করে। এ কিরকম মা? এই একই ভোটে 2 রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের, সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশনে হয়েছিল ওইটা মানতে হয়। তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হ্যাঁ ভোট কি ইগনোর করবেন? আপনি যে হাতে ভোট দিলেন তাইটা না মানার অর্থ হলো আপনি নিজের ভোটকে নিজে অস্বীকার করলেন। তাই দাঁড়ালো না? এটা হচ্ছে রাজনৈতিক সমাজে বাসা বেঁধেছে। এটা আরেকটা সমাজের দুরারোগ্য ব্যাধি, যে ক্ষমতায় গিয়েই জনগণের কাছে দেওয়া অঙ্গীকারকে ভুলে যাওয়া, নিজেদের দ্বিচারিতা, কথা দিয়ে কথা না রাখা। এটাকে আপনি কি বলবেন? আপনি বিরোধী দলকে মুনাফেক বলেন, বলেন না আমি কোথায় কথা দিয়ে কথা রাখিনি, বরং আমরাই কথা দিয়েছিলাম। 70% লোক গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা জীবনের বিনিময় হলেও আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। আমরা আমাদের কথার উপরে ঠিক আছে কিনা বলেন? একবার পারলে বলেন। সরকারি মন্ত্রীদেরকে বলবো যে গণভোট আপনারাই তো দিয়েছেন 70% ভোট, এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশে জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? তাহলে বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি ওই কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোটটা আপনাদের প্রস্তাব ছিল। বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন। সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি। তাকে বলেন পার্লামেন্টে। তা কি কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই? একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন। এইটা হলো সমাজের আর এক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোনো একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো ছাত্র দল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে কোনো জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে
আগে তারাই আক্রমণ করেছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে না, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টারি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে, তা মানবে না। করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকে সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করে নাই। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ, মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাইনি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয় না। আমার যুবক ভাইদের কাছে এই কথা বলে শেষ করতে চাই, আপনারা কি সমাজের রন্দে রন্দে জেগে বসা এই ব্যাধি, সমাজ দেহে বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনারা কি প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। হ্যাঁ, মানুষের সমাজ 100 ভাগ অপরাধ মুক্ত হয় না। মানুষ তো ফেরেশতা না, নাকি বলেন? একটা মানুষ ভুল করতে পারে, ভুল হলে তার সংশোধন হবে, দল তার প্রতি ব্যবস্থা নেবে। আমাদের সংগঠন আমরা কখনো বলিনি যে আমরা 100 ভাগ ফেরেশতা, আমাদের কোনো ভুল নাই। 2-1টা ভুলের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের একটা ঘটনা ঘটলে যেভাবে ভাইরাল হয়, উনাদের ডেলি 100টা ঘটতেছে, ওটা আর ভাইরাল হয়। কয়না গ্রামে যত দোষ, নন্দ ঘোষ। আর বক্তৃতার আমার মনে হয় দরকার নাই, র্যালি করা লাগবে জুমার দিন। আপনারা হয়তো ভাবতে পারেন যে পরার ভাই ধরছে তো আর ছাড়ে না। আমি আশ্বস্ত হচ্ছি যে আমার এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত যুবকরা চরিত্র গড়বে, কোরআন পড়বে, ইসলামী আন্দোলনের মান বৃদ্ধি করে বাতিল, তাগুত, কুপ্রবৃত্তি, চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে, যত যুবক তত কমিটি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যুব কমিটি করতে হবে। এই বার্তা, এই মেসেজ মহানগরীর 31টি ওয়ার্ড, নাকি 31টা ওয়ার্ড আছে তো? 31টি ওয়ার্ড, সবাইকে রাজি আছেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় যুব কমিটি হবে এবং এই কমিটি করে মহানগরীর ভিত্তি এমন ভাবে আমরা গড়ে তুলব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সব জায়গায় কাউন্সিলর দেব, মেয়র দেব, চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে খুলনা সিটিকে মুক্ত করে আমরাই নির্বাচনে বিজয়ী হব। আগামী নির্বাচনে মহানগরী আমির মাহফুজুর রহমানকে আমরা সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছি। আপনারা সে খবর জানেন? তা জানলে একটু স্লোগান দেন। আলহামদুলিল্লাহ, বাস আমরা আমাদের মেয়র পদে মাহফুজুর ব্যাধি ভেঙে চুরে তছনছ করে এক পরিচ্ছন্ন খুলনা কর্পোরেশন আমরা করতে চাই। আমরা এক এক জায়গায় বসে কন্ট্রাক্টরি, চাঁদাবাজি, সিন্ডিকেট সব ভাগ ভাগ টাকা, জানো 40,000 কোটি টাকার 2টা বড় কন্ট্রাক্টরি মেগা প্রকল্প দয়া করে উনি ওনার ছেলেকে দিয়েছেন। এটা স্বজন প্রীতি না, এটা স্বজন প্রীতি না, এটা হলো পরের জনের প্রীতি। এটা খোঁজ নিলে যেখানে উপজেলায় যাবেন, এমপি সাহেবরা আছেন, আমাদের এমপি সাহেবদের কাজ করতে দিচ্ছে না। খুলনায় আমাদের 2টা এমপি আছে, সাতক্ষীরায় আছে 4টা, বাগেরহাট আছে 3টা,
গোটা খুলনা ডিভিশনে 25টা এমপি পেয়েছি আমরা। সব জায়গা থেকে খবর আসতেছে কি যে আমাদের যারা যেখানে এমপি, সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের বিএনপি এমপিদেরকে আমাদের পুরুষ এমপিদের আসনের কি হচ্ছে না হচ্ছে তার খবরদারি মাতব্বরি করার জন্য ঠিকাদারি দিয়েছে। এটা সংবিধান বিরোধী। আমাদের এমপিরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য কি হবে হবে না সরকারের সঙ্গে আমার এমপিরা জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব পালন করবে। আপনি আপনার দলের একজন এমপি মহিলা যার কোনো ভোট লাগে নাই, দলের সাথে খাতির থাকলেই এমপি, তিনি এসে কয়রায়, পাইকগাছায়, খুলনায় খবর নেবে কি কাজ হইতেছে, অফিসে যাবে, ইউনো অফিসে যাবে, কর্পোরেশনে যাবে, থানায় যাবে, বলে আমি যা কব তাই শুনতে হবে। এটা কি মগের মূল্য পাইছেন? আগে যে দল ছিল তারা ভাবতো দেশটা ওনাদের বাপের, এখন দেশটা কাদের? আপনি বক্তৃতায় বলেন সবার আগে বাংলাদেশ, এখন তো দেখছি না সবার আগে বিএনপি, তার আগে এমপি। ব্যাপারটা তাই হয়েছে না? সংবিধানের আইন লঙ্ঘন করছেন। নির্বাচিত এমপির কাজ তদারকি করার জন্য সরকারের বিভাগ আছে, দুর্নীতি করলে দুর্দমন কমিশন আছে, জেলা প্রশাসন আছে। আর একটা সংরক্ষিত আসনের নারী যিনি বিনা ভোটে, তাকে আপনি পাঠিয়ে দেবেন আর একজনের উপরে খবরদারি করতে। এগুলো হচ্ছে দলীয়করণের, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজির, সিন্ডিকেটের বড় প্রমাণ। আমার যুবকরা একটা প্রতিরোধ গড়ে তোলে। পার্লামেন্টে আমরা বলেছি, আমাদের লিডার অফ দি অপোজিশন সংসদে এটার আপত্তি করেছে। কেন সরকারের পক্ষ থেকে মহিলা এমপিদেরকে? তাহলে দেখেন বিএনপির যে পুরুষ এমপিরা আছে সেখানে তদারকির জন্য কোন মহিলা এমপিকে নিয়োগ করছেন? তা তো করেন না। জামাতের জায়গায় করেন কেন? বিএনপির এমপিদের ভোট হলো আসল ভোট, আর আমাকে ভোট গুলো নকল ভোট না।